আজকের গল্প শ্রী কুমার মিত্রের লেখা রাজাপুরের দিঘি। বটুদের গ্রামে বেড়াতে এসে হীরকের যা যা ভালো লাগলো তা হলো বটুর বুড়ো দাদু, বটুদের বাড়ির আন্তরিক আদর আপ্যায়ন, আর ওদের বাড়িরই 5 খাটা ছেলে দুলুকে। সবচেয়ে মনে ধরল ওই দুলুকেই। বছর 15 বয়স, রোগা রোগা গরম, হাতে গলায় এক রাস মাদুলি তাবিজ দেখে বোঝা যায় দুলু আরও যখন ছোটটি ছিল তখন খুব ভুগেছে। যত সব কবজের বদ্যি আশেপাশের গাঁ গ্রামে আছে তাদের সবার নাম ওর মুখস্থ। দুলুর শরীরে ফর্সা বলতে শুধু ওর দাঁতগুলোই, আধারের মধ্যে চেনা মুশকিল, এত কালো। বটুর দাদু ঠাট্টা করে বলেন, দুলুটা চেষ্টা করলে ভালো চোর হতে পারত, একেবারে পয়লা নম্বরের। শুনে ছেলেটা কেবল দাঁত ছড়িয়ে হাসে। বটুর দাদু যা বলেই ঠাট্টা করুন, সত্যি সত্যি চুরির অভ্যেস ওর নেই। বটুদের বাড়ির কাজে লেগেছে বছর 2 হলো। খুব গরিব কর্মা, এক লহমা বসে থাকে না। হীরকের সঙ্গে ওর খুব জমে গেল। বয়সটাও দুজনের কাছাকাছি। হীরক সামান্য বড় হতে পারে, এখনো ক্লাস 10-এ পড়ছে। বটুর দাদুর বয়স সেই কবে 60 পেরিয়ে গেছে, ভুরুতে পাক পর্যন্ত ধরেছে। এইসব পুরনো আমলের লোকেদের কাছে সাবেককালের সুখ দুঃখের গল্প শুনতে বেশ ভালো লাগে। উনিও যারা নাতি নাতনিদের বয়সী তাদের কাছে অতীতের দিনের গল্প গাছা করতে খুবই ভালোবাসেন। সন্ধে হলেই সদর ঘরে আয়েশ করে গল্প জমান। হীরক ইতিমধ্যেই ওর কাছ থেকে দামোদরের ইলিশ, দেবীপুরের ডাকাতি কালীবাড়ি আর পদ্মনগরের জমিদার বাড়ির মুখরোচক কাহিনী শুনে ফেলেছে। এসব কাহিনীর মধ্যে কতটা রং আর কতখানি সত্যি তা বোঝা কঠিন। তবে এটা সত্যি যে শুনতে দারুণ লেগেছে হীরকের। দাদু গল্পও বলেন চমৎকার। বিশ্বাস করা না করা ব্যাপারটা হীরকের হাতে। আর সে হচ্ছে এই কালের পড়াশোনা করা শহুরে ছেলে। দাদুর ফেনিল গল্প বিশ্বাস না করার দিকেই ঝোঁক তার। দুলু ছেলেটা সাংঘাতিক চালাক। হীরকের মুখ দেখে ওর মনের কথা পরিষ্কার বুঝে ফেলে। আড়ালে এক সময় বলে, হিরুদা, তোমার এসব বিশ্বাস হচ্ছে না কেমন? দাদুর কথা সব সত্যি, কিন্তু এই পাড়া গাঁয়ে কত কি যে ঘটে তুমি ওই শহরের ছেলে কল্পনাও করতে পারবে না। খোকাদাকে শহরের হাওয়া লেগেছে, তোমাদের সঙ্গেই তো পড়ে। খোকাদাও তোমার মতো অনেক কিছু বিশ্বাস করে না। ওই বটুর ডাক নাম খোকা। হীরকের অবিশ্বাসী মুখখানার দিকে তাকিয়ে দুলু আবার বলে, এসে অবধি গাঁয়ের কতটুকুই বা তুমি দেখেছ? তুমি কি রাত নিশুতিতে দামোদরের ধারে শ্মশানে গেছো? গিয়েছো সাঁঝবেলায় দেবীপুরের ডাকাতে কালী মন্দিরে? যেতে পারবে গলাদরের মাঠে জোড়া অশ্বত্থ তলায়? সাহস আছে মাঝরাতের কেঠো পুলের ধারে হারু বৈরাগী রাস্তা নাই যাবার? হীরক মজা পাওয়ার ভঙ্গি করে বলে, কেন, গেলে কি হবে? কি হবে না তাই বলো। তুই গেছিস? যায়নি মানে? আরে ওসব জায়গাতেই তো মাছ। তার মানেটা দুলু পরিষ্কার করে বুঝিয়ে দিল। শ্মশানটা দামোদরের ধারে, প্রায় 1/2 মাইল দৈর্ঘ্য জুড়ে। বর্ষার মরশুমে আর কোথাও মাছ না থাক, দামোদরের ওই জায়গাটায় বিস্তর মাছ মিলবে কোনো আশ্চর্য কারণে। ডাকাতে কালীবাড়ির পাশে একটা কুমুদ শাপলা ভরা প্রকাণ্ড পুকুর আছে, তাতে অঢেল মাছ। গলাদরের মাঠে ঝিলটাও যেন মাছের আড়ত। এসব জায়গায় এত মাছ কেন, তার কারণ নিশ্চয় আছে। ওসব জায়গায় মানুষজন ঘেঁষে না ভয়ে। কেন ঘেঁষে না তারও কারণ আছে বইকি। কেন ঘেঁষে না, ভয় কিসের? শুধু হীরকের অজ্ঞতায় রহস্যময় ভঙ্গিতে হাসে দুলু। গ্রাম হলো মানুষের, আর ওসব নদীর ধার, ঝিল, বিল, শ্মশান, কেঠো পুলের পাশটা মানুষের যারা বার তাদের।
হীরক বুঝতে পারে দুলু মানুষের বার বলতে ভূত-প্রেতের কথা বলতে চাইছে। বুঝেও সে না বোঝার ভান করেই বলে, চোরদের বুঝি? দুলু আহত গলায় বলে, আহা, চোর তো মানুষ। না, মানুষ নয়, শেয়াল, খটাস, পেঁচা, এমনকি সাপও নয়। তাহলে বাকি থাকছে কি? ভূত নিশ্চয়ই। ঠিক তাই, ওদেরই। ওদের ভয়েই মানুষ এড়িয়ে চলে ওসব জায়গা। তুই যাস কি করে? ভয় করে না? দুলু সগর্বে বলে, আমার মন্ত্র দেওয়া কবচ আছে না, আছে না এই তাবিজ, ৮০,০০০ কবচ, যা তা জিনিস নয়। হীরক মনে মনে বিরক্ত হয়। ঘুরে ফিরে সেই ভূত। গাঁয়ের ছেলেদের ভূতের বিশ্বাস জন্মগত। বেলগাছে ঠ্যাং ঝোলানো ব্রহ্মধর্তী আর পেতেনির হাত বাড়ির ২০ হাত দূরের লেবু গাছ থেকে লেবু ছোটার গল্প এরা বলবেই। তবে দুলু ছেলেটা যে খুব সাহসী তাতে সন্দেহ নেই। ছেলেটা বন বাদার শ্মশান মশান ওসব কিছুই মানে না। ছিপ ফেলার নেশা প্রচণ্ড। গহীন জঙ্গল থেকে ঠিক দুপুরেও পিঁপড়ের ডিম জোগাড় করে আনতে ওর বুক কাঁপে না। সন্ধ্যের মুখ পর্যন্ত দামোদরের শ্মশান ধারে বসে ট্যাংরা মাছ ধরে। সে মাছ তো হীরকও খেয়েছে। দেখা দেখি হীরকেরও খুব ছিপ ফেলার ইচ্ছে করে, আর ফেলতে হলে ওই ডাকাতে কালীবাড়ির পুকুরে, নয়তো গলাদরের মাঠের ঝিলে। কিছু না হোক, গা ছমছমে পরিবেশটা তো উপভোগ করা যাবে। হ্যাঁ, ওই পরিবেশটুকুই যা মজা, নচেত মাছ যা সে ধরতে পারবে সেটা তো সে নিজেও জানে। আর ভূতের কথা যদি বলো, ওসব গাঁজাখুরিতে বিশ্বাস করবার মতো অশিক্ষিত নিশ্চয়ই সে নয়। এইসব ৭-৫ ভেবে টেবে সে বলে, আমাকে ছিপ ফেলতে নিয়ে যাবি দুলু? আমার মাছ ধরার বাড়ি ইচ্ছে। তবে ওসব বেলে পুঁটি ট্যাংরা নয়, পেন্নায় পেন্নায় রুই কাতলা হওয়া চায়। দুলু অবাক চোখে তাকালো। তুমি ছিপ ফেলবে? সত্যি বলছো? কেন নয়, যত মজা একাই লুটবি। খোকাদা জানতে পারলে বকবে, দাদু রাজি হবে না। আরে বোকা, ওরা জানতে পারবে কেন? শুধু তুই আর আমি, ব্যাস, আর কেউ নয়। সে তো হলো, তুমি যে আবার রুই কাতলার বায়না ধরলে, সে তো যেখানে সেখানে হবে না। তবে সেরকম জায়গা আছে, বেশ দূর, ক্রোশ খানেক যেতে হবে। জায়গাটার নাম রাজাপুর। দিনের বেলা হবে না, সবাই জানতে পেরে যাবে। রাত বিরেত ছাড়া উপায় নেই। সাহস আছে? হীরক ধমকে ওঠে। আমার সাহস নিয়ে মাথা ঘামাতে হবে না, তুই নিয়ে যাবি কিনা বল। হীরকের ধমকে কাজ হয়। দুলু বলে, ঠিক আছে, তাহলে আজ রাতেই। না, আজ নয়, কাল। ছিপ মশলা টশলা জোগাড় করতে হবে তো। তাহলে কথা পাকা হয়ে গেল, কেমন? হীরকের শোবার ব্যবস্থা ভেতর বাড়িতে মোটুর সঙ্গে, আর দুলু শোয় সদর ঘরে। রাত জাগতে হবে বলে দিনের বেলা কষে ঘুম লাগিয়েছিল হীরক। রাতের খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি চুকে যায় গ্রামাঞ্চলে। বাড়ির আলো যখন নিভে গেল তখন 9:30ও বাজেনি। মোটু প্রচণ্ড ঘুম কাতুরে। বিছানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মোটু আর একতাল কাদার মধ্যে কোনো তফাৎ রইল না। হীরক সহজেই ঘর ছেড়ে বেরোতে পারল। এখন তার মনের অবস্থা কোনো রোমাঞ্চকর অভিযানে বেরোবার মতো। দুলু সময় মতোই ওর সঙ্গে যোগ দিল। বাড়ি ছেড়ে ওরা যখন বাইরের রাস্তায় পা দিল তখনও 10টা বাজতে মিনিট 15 মতন বাকি। বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়েছিল। হাওয়া বেশ ঠান্ডা, আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ। চাঁদ মাঝে মাঝে উঁকি মেরে মেঘের আড়ালে সরে যাচ্ছে। চাঁদের এই লুকোচুরির খেলার দৌলতে রাস্তায় কখনো ঘুরঘুরটি আঁধার, কখনো ঝুঁঝকো অন্ধকার। সব মিলিয়ে হীরকের পক্ষে একটা নতুন অভিজ্ঞতা। তার বুক ঢিপ ঢিপ করছে। দুলু যাচ্ছে আগে আগে, তার হাতে ছিপ ফেলার সরঞ্জাম আর একটা কালি পড়া খুদে হ্যারিকেন। চারপাশের অন্ধকার ঝেপে এসে হ্যারিকেনটার গলা টিপে মারতে চাইছে যেন। হীরকের সঙ্গে 2 সেলের টর্চ আছে, কিন্তু বিশেষ দরকার ছাড়া সেটা জ্বালাতে মানা করে দিয়েছে দুলু।
এরকম ফাঁকা মাঠে টর্চের আলো বহু দূর থেকে চোখে পড়ে কিনা। মেঠো রাস্তা, বাঁধ, উঁচু সড়ক, এভাবে কত রাস্তা যে হাঁটতে হলো তার ঠিক ঠিকানা নেই। দলু কিন্তু সমানে হাঁটছে, ওর ভ্রুক্ষেপ নেই। হীরক অন্তত 5বার শুধিয়েছে। আর কত দূরে দুলু? প্রতিবার একই উত্তর পেয়েছে, এই তো এসে গেলাম বলে। হীরক শেষ দিকে জিজ্ঞেস করাই ছেড়ে দিল। গায়ের 1.5 ক্রোশ বড্ড বেশি দীর্ঘ, এটুকুই সে বুঝেছে। আমরা এসে গেছি হিরুদা। দুলুর ফিসফিসে গলা শুনে চমক ভাঙল হীরকের। প্রথমে কিছুই ঠাহর হলো না। অন্ধকারটা ধীরে ধীরে সয়ে আসতে একটা জলাশয়ের চেহারা আবছা ধরা পড়ল হীরকের চোখে। অনেকখানি জুড়ে ফাঁকা জায়গা, দীর্ঘই বটে। ঠিক থেকে অন্ধকারের সঙ্গে গাছগাছালির জটলা একাকার হয়ে আছে। আশপাশটা এমন হয়ে আছে যে কোনো দিকেই বেশি দূর নজর চলে না। ঝিঝিদের বিটকেল চেঁচামেচি ছাড়া কোথাও কোনো শব্দ নেই। এই অন্ধকারের মধ্যে কোথায় বসে ছিপ ফেলবে? দরু যেন ওর মনের কথা বুঝতে পেরেই বলল, সেই বাতাসের মতো ফিসফিসে গলায়, আমরা ঘাটলায় বসে মাছ ধরব। ফাঁকা জল অন্য কোথাও পাওয়া যাবে না, সবই কলমি দামে ভরা। ঘাটলার কাছাকাছি যা একটু ফাঁকা, ঘাটলাতে বসেই মাঝে মাঝে ছিপ ফেলে কিনা রাজাবাবু। রাজাবাবু আবার কে? যার দিঘি। রাজাবাবুরা মস্ত জমিদার ছিল কিনা, লোকে বলতো রাজাবাবু। সেই থেকেই গায়ের নাম রাজাপুর। ওই যে ডান দিকে গাছপালা মাথা ছড়িয়ে মস্ত একটা কোঠা বাড়ি দেখা যাচ্ছে, ওটাই রাজাবাড়ি। ভালো করে নজর করে দেখো, চোখে পড়তে পারে। বড়া ফ্যাকাশে জ্যোৎস্নায় একটা বাড়ির চূড়ো নজরে পড়ল বটে হীরকের। ওটাই তাহলে রাজাবাড়ি, মানে জমিদার বাড়ি। কিন্তু এত বড় মহলে আলো টালো জ্বলছে না কেন? মানুষের সারা শব্দই বা নেই কেন? সে কথায় সুদোতে দুলু জড়ানো গলায় কি যে বলল ভালো করে বুঝতে পারলো না হীরক। ওসব কথা এখন থাক, এরকমই কিছু একটা বলল যেন। থাক তো থাক। রাত ঘাটা দুলুর চোখ কি অন্ধকারের মধ্যেও খটাসের মতো জ্বলে? না হলে ছিপ ফেলার সব ব্যবস্থা করছে কি করে? অন্ধকারেই চার ফেললো, বসার জায়গা খুঁজে বের করলো। হীরক ভাবছিল ফাতনা কি করে দেখা যাবে। তারও বন্দোবস্ত হয়ে গেল। বলল, হিরুদা, ফাতনার জোনাক পোকা লাগিয়ে দিয়েছি, ওরই আলোয় একরকম করে বুঝে নিতে হবে মাছে ঠোকরাচ্ছে কিনা। এই দিঘির মাছ রাক্ষসে, টোপ গিলেই ছোটে ওরা। মাছ খেলাবার দরকার নেই। 15 পাউন্ডের নাইলন সুতো স্রেফ টেনে তোলা যাবে 4-5 কেজি পর্যন্ত। আর একটা কথা, একদম চুপচাপ থাকবে। কিলো আর ভুলো টহল দিয়ে বেড়ায় কিনা, কথার আওয়াজ পেলে কাক করে এসে ধরবে। কিলো আর ভুলো? কুকুর বুঝি? হীরক চাপা গলায় জিজ্ঞেস করলো। না। তাহলে? তুমি অত শত বকো না হিরুদা, জায়গা খারাপ। বকুনি খেয়ে মনটা একটু খারাপ হয়ে গেল হীরকের। তারপর বুঝলো দুলু ঠিকই বলেছে। হাজার হোক, তারা তো সাধু সংকল্প নিয়ে আসেনি, চোর বলে কথা। এসব সেকেলে রাজা জমিদাররা লোক ভালো নয়। জমিদারি এখন হয়তো নেই, কিন্তু মেজাজটা যাবে কোথা? ধরা পড়লে কি শাস্তি দেবে ভাবলেও হাত পা ঠান্ডা হয়ে আসে। যাই হোক, দুশ্চিন্তা তাড়িয়ে ছিপ ফেলায় মন দিল সে। দুলু মিথ্যে বলেনি। কিছুক্ষণের মধ্যেই তার মতো আনাড়ির হাতেও গুটি 3 মাছ ধরা পড়ল। অবশ্য ছোটখাটো চেহারা, 1.5-2 কেজি করে হবে হয়তো। অথচ আশ্চর্যের ব্যাপার, দুলুর মতন অমন পাক্কা মেছুয়েও চুপচাপ বসে আছে। তার ফাতনা নট নরণচরণ। মাছের নেশা বড্ড নেশা। হীরক এতই মশগুল হয়ে গিয়েছিল যে সেই নেশায় যে ছিপ ছাড়া কোনো দিকেই তার মনোযোগ ছিল না, এমনকি দুলুর কথা পর্যন্ত মনে ছিল না। হঠাৎ একটা মাছ ডাঙায় তুলে বড়শি থেকে ছাড়াতে গিয়ে ছিপটাকে মাটিতে রাখতে হলো। তারপর অবাক হয়ে দেখলো ছিপও নেই, মাছও নেই। মানে দুটোই আছে, তবে অন্যের হাতে। হ্যারিকেনের ধূম্রধূসর আলোয় হীরক হতভম্ব হয়ে গেল। 2জন দশাশয় চেহারার লোক সামনে দাঁড়িয়ে। তাদের একজনের হাতে ছিল ছিপ, অন্যের হাতে মাছ। হীরক ফেল ফেলে চোখে ওদের দিকে তাকাতে ওরা কেমন অদ্ভুত মিহি সুরে হেসে উঠল। সুরটা মিহি হলেও ওটা যে অট্ট হাসি সেটা বুঝতে খুব একটা বুদ্ধির দরকার হয় না।
লম্বা চেহারার লোকটা বুক বাজিয়ে বলে উঠল, আমি কেলো। মাঝারি আকৃতির চওড়া ছাতির লোকটা বুকে থাপ্পড় বসিয়ে বলল, আমি ভুলো। তারপর উভয়ে সমন্বয়ে বলল, আমরা দুটি ভাই, শিবের গাজন গাই, আমরা রাজা বাবুর পাইক। রাজা বাবু যখন, সে ভাইও বলতে পারো। এরপর কেলো বলল, অনেকদিন ঘুরে ঘুরে এবার মক্কেলকে আমরা পাগড়েছি। ভুলো ভুলো, একে নিয়ে কি করা হবে? নিয়ে যাওয়া হবে রাজা বাবুর কাছে, তারপর উনি যা করেন। তাহলে আমি একে নিচ্ছি, তুই মাছগুলো নে। বলতে না বলতে একখানা গা চিটচিট করা ঠান্ডা হাত মুঠো করে ধরলো হীরকের ডান হাতটা। হীরকের ব্যায়াম করা শরীর, শক্তির অভাব নেই। আত্মরক্ষার প্রবল তাগিদে একবার ভাবলো নিজেকে ছিনিয়ে নিয়ে যেদিকে পারে দৌড় দেয়। পর মুহূর্তে বুঝতে পারলো জাঁতা খল ভেঙে ইঁদুরের পক্ষে পালানো অসম্ভব। তার চেয়ে অন্তত 1 ফুট বেশি লম্বা যে লোকটা তার হাত ধরে আছে, তার থাবাটা সাঁড়াশির মতো কঠিন। হঠাৎ দুলুর কথা মনে পড়ে যেতে সে চেঁচিয়ে উঠল, দুলু! আশ্চর্য একটা ফ্যাসফ্যাসে আওয়াজ ছাড়া কিছুই বেরুলো না গলা থেকে। এরপর কিভাবে যে ঝোপঝাড়ের ওপর দিয়ে টেনে হিঁচড়ে ঠিক কোন পথে দিয়ে কোথায় নিয়ে গেল খেয়ালই করতে পারল না হীরক। খেয়াল রাখবে কি, সে কি আর তার মধ্যে আছে? শুধু বেহুশ হতেই যা বাকি। সম্বিত ফিরতে দেখলো সে দাঁড়িয়ে আছে একটা প্রকাণ্ড ঘরের মধ্যে। রক্তের মতো লাল টকটকে পালিশ করা মেঝে, ছাদের তলা থেকে কতগুলো বাহারি কাছের ঝাড় ঝুলছে, অতগুলো ঝাড়বাতি, অথচ আলো তেমন জোরালো নয়। গোটা ঘরটার মধ্যে কেমন আলো আধারি। ঘরের একদিকে পুরু কার্পেট পাতা, কার্পেটে মোটা মোটা তাকিয়া, তাকিয়ায় শোয়া হয়ে অনেকগুলো পরিচ্ছন্ন পোশাক পরা লোক চুপচাপ পটে আঁকা ছবির মতো বসে। দুসারি লোকের মাঝখানে ভারিক্কি চেহারার একজন মাঝ বয়সী লোক ময়ূরপঙ্খী হাতাওয়ালা প্রকাণ্ড চেয়ারে বসে। তার ভাবভঙ্গি আর পোশাকের জলুস দেখে বুঝতে বাকি থাকে না যে ইনি এই নৈশ আসরের মধ্যমণি, খোদ রাজা বাবু। সবারই চোখ হীরকের দিকে। কি সংবাদ কালুরাম? রাজাবাবুর গলা। হীরক একটু অবাক হলো। অমন গোলগাল ভারী মানুষটার কণ্ঠস্বর কেমন সুরেলা আর পাতলা, যেন বাতাসের মতো হালকা। কালুরাম অর্থাৎ কেলো ঘাড় ঝুঁকিয়ে সেলাম বাজালো, বলল, সংবাদ গুরুতর রাজাবাবু। আপনি বলেন দিঘির মাছ যায় কোথায়? যাই এদের খপ্পরেই। হীরকের দিকে একবার চেয়ে নিয়ে বলল, আজ একেবারে হাতে নাতে ধরেছি। রাজাবাবু নরুন চেরা চোখে একটিবার তাকালেন হীরকের দিকে। দেখলেন তার আপাদমস্তক। নিজের মনে ঘাড় নেড়ে বললেন, এ অঞ্চলের নয় বলে মনে হচ্ছে। শহর থেকে আসা হয়েছে বুঝি? রাজাবাবুর দিকে চেয়ে ঘাড় নাড়ল হীরক। অর্থাৎ তিনিই ঠিক ধরেছেন। আরে মাছ চুরি করছিলে কেন? হীরক চুপ করে রইল। কথা বলছো না যে? একলা ছিলে না আর কেউ ছিল সঙ্গে? হীরক এবারও চুপ। ভলুরাম ছোকরাটা পাকা বদমাস। দুটো কোতকা দে তো ঠিক কথা বের হবে। কোতকা শব্দটা কখনো শোনেনি হীরক, কিন্তু ওটা যে প্রহার জাতীয় কিছু হবে সেটা বুঝতে পেরে সে তাড়াতাড়ি বলে উঠল, না না বলছি। সঙ্গে আর একজন ছিল, নাম তার দুলু। সে ছেলেটা কোথা গেল হে কালুরাম? কালুরাম আবার সেলাম ঠুকলো। গোস্তাকি মাফ করবেন হুজুর, সে ছেলেটা মাছ ধরেনি, শুধু বসেছিল। তাকে আমরা ধরিনি। পালের গোদা এই ছেলেটাই। রাজাবাবু বললেন, তুমি লেখাপড়া নিশ্চয় জানো? তাই নয় হে ছোকরা? জানি, হীরক উত্তর দিল। আর এও জানো যে চুরি করা অপরাধ, কেমন কিনা? হীরক কথা বলল না। রাত দুপুরে পরের পুকুরে মাছ ধরাকে চুরি করাই বলে, ঠিক তো? কি উত্তর দেবে না? বলরাম, কোতকা লাগা। কোতকার ভয়ে হীরক স্বীকার করলো, হ্যাঁ হ্যাঁ, ওটাকে চুরি বলে। চুরি জিনিসটা অসততা। অসাধু মানুষ শাস্তি পায়। কি বলো হে? পায়। রাজাবাবু এবার নড়ে চড়ে বসে উপস্থিত সভা স্বজনদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তোমরা এতক্ষণ সওয়াল জবাব শুনলে। চোর তার অপরাধ স্বীকার করেছে। করেছে তো? লোকগুলো ঘাড় হেলিয়ে সমন্বয়ে বলে উঠল। বেশ একটা দরবারি কায়দা সবার আচরণে। রাজাবাবু বলে চললেন,
তোমরা আমার দীর্ঘদিনের পার্শ্বচর, নিশ্চয় জানো রাজবাড়ির দিঘির মাছ রাজবাড়ির লোকজন ছাড়া কারো খাবার নিয়ম নেই। না না সে একই রকম ঘাড় হেলানো আর সমন্বয়ের জবাব। অথচ এই পাজি শহরে ভূতটা সেই নিয়ম ভাঙতে যাচ্ছিল। ওর প্রথম অপরাধ চুরি, আর দ্বিতীয় অপরাধ নিয়ম ভাঙতে চাওয়া, আর তৃতীয় অপরাধ সেটা তোমরাই বরং বলো। তৃতীয় অপরাধ আমাদের রাতের বেলার আমোদ নষ্ট করা। জমজমাট জলসার সুর কেটে গেল। এ কি কম অপরাধ? এক সুরে বেজে উঠল লোকগুলো। তাহলে এই 3 অপরাধের শাস্তি কি, সেটাও তোমাদের মুখেই শুনতে চাই। রাজা বাবুর রাজ্যে একসঙ্গে 3 অপরাধ মানে তো ঠান্ডা ঘরের ব্যবস্থা, সেটাই চলে আসছে বরাবর। নিজের কানেই তো শুনলে হে ছোকরা। রাজাবাবু তাকালেন কঠিন চোখে হীরকের দিকে। তোমার শাস্তি হচ্ছে ঠান্ডা ঘর। হু বাবা, আমার রাজ্যে অন্যায়ের কোনো ক্ষমা নেই। ঠান্ডা ঘর ব্যাপারটা বুঝতে পারছো না বুঝি, তাই মজা লাগছে। একটু পরেই বুঝবে বাছাধন। ওহে, তোমরা একটু বুঝিয়ে বলো। পার্শ্বচররা সুর মিলিয়ে বলে উঠল, ঠান্ডা ঘর হলো ঠান্ডা করে দেওয়ার ঘর। ওখানে ঢুকলে চিরকালের জন্য গা ঠান্ডা হয়ে যায়। আজ পর্যন্ত কত চোরেরই তো ওরকম হয়েছে। তারপর তারা কোনো দিন আর চুরি করার সুযোগ পায়নি, কেউ তাদের খোঁজও পায়নি কোনোদিন। রাজাবাবু প্রসন্ন মুখে বললেন, অতি চমৎকার বিশ্লেষণ। সকলের সমর্থন ছাড়া আমি কোনোদিন কাউকে শাস্তি দিয়েছি এটা কেউ বলতে পারবে না। 5 জনের মতামত ছাড়া বিচার চলে কি? জুরি ব্যবস্থা তাহলে রয়েছে কি করতে? তাহলে তোমরা একমত যে ঠান্ডা ঘর? 100 বার। কালুরাম ওকে নিয়ে যাও সেখানে। কালুরাম রাজাবাবুর আদেশ মতো কাজ করার আগেই হঠাৎ একজন বলে উঠল, অভয় দিলে একটা কথা বলি কর্তাবাবু। হীরক দেখলো একজন ভদ্র চেহারার প্রবীণ মানুষ জোর হস্তে রাজাবাবুর দিকে তাকিয়ে। অভয় দিলাম, বলো তোমার কি আরজি? এই চোর বয়সে বালক মাত্র, এ কাঁচা বয়সের কথার ভেবে লঘু দণ্ড দিন। ঠান্ডা ঘর পাকা অপরাধীদের জন্য। হ্যাঁ, তা কথাটা মন্দ বলনি। অপরাধী না বালকই বটে। তোমার বিচক্ষণতা প্রশংসাযোগ্য, কিন্তু অন্যান্যরা কি বলে সেটাও দেখতে হবে। এই ছেলেটি বাস্তবিকই ভালো, নাকি হঠাৎ একটা মন্দ কাজ করে ফেলেছে সেটা জানতে পারলে বেশ হতো। মানুষকে দেখে তার ভেতরের কথা বুঝতে পারে এমন কেউ এখানে আছে কি? ভরচাজ, তুমি তো জ্যোতিষ চর্চা করো, একবার বাজিয়ে দেখো দেখি চোখরাকে। রাজাবাবু যাকে ভরচাজ বললেন সে উঠে দাঁড়ালো। সিরিঙ্গে চেহারার একটা লোক, মাঝ বয়সী, হীরকের দিকে তীব্র চোখে তাকিয়ে নিজের মনে বিড়ি করে কিসব বলতে লাগলো সে। ক্ষণে ক্ষণে তার মুখের ভাব বদল হতে লাগলো। কিছু পরে বলল, কর্তাবাবু, এই ছোকরা অতিশয় সাংঘাতিক। রাজাবাবু নড়ে চড়ে বসলেন। কিরকম? ছোকরা ভূত প্রেত দত্তি দানা কিচ্ছু বিশ্বাস করে না। ওর মনের সবটা আমি দেখতে পাচ্ছি। সেখানে ভূত প্রেতদের প্রতি ঘোরতর ঘৃণা আর তাচ্ছিল্য। রাজাবাবু এতক্ষণকার সৌজন্যপূর্ণ আচরণ মুহূর্তে উঠে গেল। দাঁত মুখ খিচিয়ে চিৎকার করে উঠলেন, কি এত বড় আস্পর্ধা? ভূত প্রেত বিশ্বাস না করা মানে তো আমাদেরও অবিশ্বাস করা। কালুরাম, ঠান্ডা ঘর, জলদি। বলতে বলতে হঠাৎ ঘরের মধ্যে যেন একটা ঝড় উঠল। ঝাড়বাতিগুলো নিভে গেল দপদপ করে। অন্ধকারে ভেতর থেকে ভেসে এলো হাল্লা। সেটা অনেকটা অট্টহাসির মতো। হীরক ভয় পেল, সাংঘাতিক ভয়। তার ব্যায়াম পুষ্ট সতেজ শরীরটা ঘরের দরজা দিয়ে স্প্রিংয়ের মতো লাফিয়ে পড়ল। কালুরামের খপ্পর থেকে বাঁচতে গেলে পালানো ছাড়া পথ নেই। একসময় বাইরে খোলা হাওয়ায় ভিজে ভিজে স্পর্শ থেকে বুঝতে পারলো একটা ফাঁকা জায়গার মধ্যে এসে পড়েছে সে। অজ্ঞান হয়ে যাওয়ার আগে অনুভব করলো একটা মাংসহীন হাতের আঙুল কঠিন হয়ে বসে যাচ্ছে তার গলায়। তারপর আর কিচ্ছু মনে নেই। বটুর দাদু বললেন, একটা না ঘন্টা 7 ঘুমিয়েছ, শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে তো হিরু। হীরক লজ্জা পেয়ে বিছানায় উঠে বসলো। ঘরের মধ্যে বটুর দাদু, বটু, দুলু ছাড়াও আরো 2 জন অচেনা লোক রয়েছেন। পাড়া প্রতিবেশী হবেন আর কি। সবাই তার দিকে তাকিয়ে এমনভাবে চেয়ে আছেন যে সে যেন একটা আজব দ্রষ্টব্য। দুর্বল দুর্বল লাগছে। একটু গরম দুধ খাবে? ওরে বটু, একটু দুধ আন, বটুর দাদু বলে যেতে লাগলেন।
সেই সকাল 8টায় তোমাকে আনা হয়েছে এখানে। রাজপুরের দিঘির ধারে মাঠে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। তারপর জ্ঞান যদি বা ফিরেছিল, সঙ্গে সঙ্গে ঘুমে এলিয়ে পড়লে। দুলুটা ভোর রাতে এসে খবর দিতে বটু ওর দলবল নিয়ে ছুটল। বাঁশের পাটায় করে এখানে যখন বয়ে আনলো, বেলা 8টা হবে। ব্যাপারটা বলো তো ভাই, কি ঘটেছিল? বটু দুধারলে খেটে শরীরে বল পেল হীরক। কিছু গোপন না করে সব খুলে বলল সে। শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে দাদু বললেন, তুমি খুব জোর বেঁচে গেছো দাদু ভাই, আমার ভাগ্যের জোরে বেঁচে গেছো। তুমি যার খপ্পরে পড়েছিলে সে হলো রাজাপুরের শেষ জমিদার কন্দর্প রায়। মস্ত জমিদারি ছিল বলে লোকে ওদের রাজা বাবুই বলতো। তাই এসব হলো 35-40 বছর আগেকার কথা। আমি নিজেই তখন যুবক। কদর্প রায় মারা গেলে খুব সমারোহের সঙ্গে দাহ করা হয়েছিল। মন মন চন্দন কাঠ পুড়েছিল। রাজাপুর থেকে দামোদরের তীর পর্যন্ত 3 মাইল রাস্তা রূপোর আধুলি ছড়াতে ছড়াতে এসেছিল। এই অঞ্চলে এসব গল্প হয়ে আছে। তাহলে বুঝে দেখো কাদের হাতে তুমি পড়েছিলে। একটু থেমে দাদু আবার বলতে লাগলেন, আর কেলো ভুলোর নামও এদিকের কে না জানে। কন্দর্প রায়ের ডান হাত বাঁ হাত ছিল ওরা। হেন দুষ্কর্ম নেই যা ওরা কন্দর্প রায়ের হুকুমে করতো না। আর ওই যে ঠান্ডা ঘরের কথা বললে, ওটা আসলে ছিল অপরাধীদের খুন করার ঘর। কেলো ওখানে তাদের খুন করত। ঘরের মধ্যে একটা কুয়ো আছে, মেরে তার মধ্যেই ফেলে দিত। একবার নাকি কুয়ো থেকে অনেক কঙ্কাল আর খুলি বের করেছিল পুলিশ। এ অবশ্য শোনা কথা, সত্যি মিথ্যে বলতে পারবো না। হীরক চুপ করে শুনে যাচ্ছিল। এই দিনের আলোয় এক ঘর লোকের মধ্যে গত রাতের স্মৃতি কেমন অবিশ্বাস্য মনে হচ্ছিল তার। বটুর দাদু একটি লস্যি নেবার জন্য থামল। সে বলল, আচ্ছা দাদু, আমাকে কেলো ভুলো যেখানে নিয়ে গিয়েছিল ওটা কোন ঘর? ওটা হলো গিয়ে জলসা ঘর, মানে প্রমোদ কক্ষ। ইয়ার বক্সি নিয়ে কন্দর্প রায় ওখানে আমোদ আহ্লাদ করত। জমিদার মহলের সবচেয়ে সুন্দর ঘর ওটাই। সারি সারি ঝাড়বাতি সাজানো, তাই তো? তাহলে সন্দেহ নেই, ওখানেই নিয়ে গিয়েছিল। তাও এই কন্দর্প রায়ের পর থেকে ও বাড়িতে বাস করে না কেউ। পাহারা দেবারও কোনো লোক নেই। 30 বছরেরও ওপর ওটা পোড়ো বাড়ি। তোমার এসব হয়তো বিশ্বাস হতে চাইছে না। পাড়ার 2জন ভদ্রলোক আমারই বন্ধু, এরা উপস্থিত আছেন। এদেরই জিজ্ঞেস করে দেখো না কেন। অন্য দাদুরা ঘাড় নেড়ে বটুর দাদুর কথায় সায় দিলেন। এক বর্ণ মিথ্যে নয়, সব সত্যি। ও বাড়িতে বহুকাল কেউ বাস করে না। রায় গোষ্ঠীটাও শেষ হয়ে গেছে। দাদু আর ওর বন্ধুরা বেরিয়ে গেলে বটু মুচকি হেসে বলল, কিরে হিরু, কি বুঝলি? বটুর হাসিতে কেমন একটা গা জ্বালানো ঠাট্টার ভাব। হীরক হাসলো বটে, তবে তাতে তেমন প্রাণ নেই। মিনমিনে গলায় বলল, ওসব ওসব ইলুশনও হতে পারে। বটু চোখ বড় বড় করে বলল, ইলুশন মানে তো মায়া। অর্থাৎ এখনো তোর অবিশ্বাস গেল না? এক কথায় উত্তর না দিয়ে হীরক বলল, দুলুটাই তো সর্বনাশের গোড়া। ওর কিছু কেন হলো না বলতো? দুলু বলল, বাহ, আমার কাছে যে আশো ওঝার কবচ ছিল। বটু বলল, এক কাজ করা যাক হিরু, আজ রাতে বরং কেঠোপুলের ধারে বৈরাগীর আখড়ায় যাওয়া যাক। আমিও থাকবো সঙ্গে। হীরক হঠাৎ কেমন ব্যস্ত হয়ে উঠল। বলল, পড়াশোনার ভীষণ ক্ষতি হচ্ছে। বাবা মাও ভাবছে আমার জন্যে। কাল সকালে চলে যাচ্ছি আমি। আজ আবার রাত জাগা সম্ভব নাকি? এই বলে হীরক আর চোখে দুলু আর বটুর দিকে তাকালো। ওদের মুখে সেই গা জ্বালানো হাসি। হীরকের ইচ্ছে করছিল দুলুটার গালে সপাটে এক চর বসিয়ে দেয়। বটুর কাছে ভূতি নিয়ে ঠাট্টা তামাশা করার সব দরজা ওই খুদে শয়তানটাই বন্ধ করে দিয়েছে।